হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। নিশ্চয়ই ভালো আছো। রোদ ঝলমল শরতের সকালে সবাইকে সুস্বাগতম। আর একটা দিন শুরু হলো, আর একটা দিন পিছিয়ে গেল অভয়া কাণ্ডের তদন্তের। চলো তাহলে তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি অভয়া তদন্তের কিছুটা রিপোর্ট, সেটা শুনে নাও। আরজি করে তিলোত্তমা খুনের প্রায় 2 সপ্তাহ পেরিয়ে যেতে লাগলো। আজ অব্দি একজন ছাড়া কোনো খুনির নাম আমরা শনাক্তকরণ করতে সিবিআইকে কিংবা রাজ্য পুলিশকে দেখতে পাইনি। হতাশ হয়ে পড়েছি আমরা। চারিদিকে মিছিল বেড়ে চলেছে, প্রতিবাদ একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। তিলোত্তমার মৃত্যুর, নৃশংসভাবে মৃত্যুর শাস্তি, অপরাধীদের চিহ্নিতকরণ করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বেরিয়ে গেছে পোস্টমর্টম রিপোর্ট। সেই রিপোর্টে বন্ধুরা এমন কোনো প্রমাণ পায়নি সিবিআই যেখানে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো খুনির নাম আসে। তাহলে কি হচ্ছে? হতাশ হয়ে পড়েছি আমরা। তারপরে আমরা ভাবছি যে কি হবে, আমরা কি আন্দোলন করে কি হবে আমাদের, আমরা কি জাস্টিস পাবো, নাকি সব এই দুর্নীতি সরকারের আওতায় ধামাচাপা পড়ে যাবে। ঠিক তখনই সেই মুহূর্তে সিবিআইয়ের একজন অধিকর্তা তিনি জনগণের উদ্দেশ্যে একটা সংবাদ মাধ্যমে তিনি প্রচার আমাদের উদ্দেশ্যে বললেন যে বিচার অবশ্যই পাবে। আমরা হাজার চেষ্টা করছি এবং চেষ্টা করে অপরাধীদের আমরা চিহ্নিতকরণ করব, কিন্তু আমাদের একটু সময় লাগবে। কারণ সুপরিকল্পিতভাবে রাজ্য সরকার এভিডেন্স নষ্ট করে দিয়েছে। ওরা 4 দিন হাতে সময় পেয়েছে। সেই 4 দিনে ওরা সুযোগ বুঝে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। এখন ভরসা আরজি করের যে জুনিয়র ডাক্তার আছে, সিনিয়র কিছু ডাক্তার আছে, কিছু স্টাফ আছে, ওখানকার সঙ্গে যোগাযোগকারী কিছু কর্মরত যারা এখন বাইরে আছে তাদের কিছু বয়ান, এরকম অনেক তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে। খাম আসছে, আঠা দিয়ে মোড়া খাম, হয়তো সেখানে সিগনেচারও নেই, উড়োভাবে খবর আসছে। এই খবরের ভিত্তিতে এবং বর্তমান পরিস্থিতি যাচাই করে জাস্টিস তারা দেবেই। তাদের এই আশ্বাসের বাণী শুনে আমি আবার নতুন করে ভাবতে শুরু করেছি, জাস্টিস ফর আরজি কর, আমরা জাস্টিস পাবো, আমরা বিচার পাবো। তিলোত্তমার এই যে খুন, এই যে রেপ করে খুন নৃশংসভাবে, যে জানোয়ারগুলো যেভাবে তাকে শেষ করে দিয়েছে, সেটা মুছে যাবে না, সেটা সবার মনে থাকবে। এবং তার আত্মার শান্তির জন্য কিছু দুষ্কৃতীকে তদন্ত করে খুঁজে তাদের শাস্তি প্রদান করলে তবেই অভয়া তার আত্মার শান্তি পাবে। আমরা তার মা বাবার চিৎকার, তার মা বাবার একটাই কথা, আমরা বিচার চাই। আমার মেয়েকে তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু তার আত্মার শান্তির জন্য যদি অপরাধীরা সঠিক শাস্তি পায়, তার আত্মায় হয়তো শান্তি পাবে। তাদের শোক যাবে না জীবনে, কিন্তু তবুও তারা এইটুকু ভেবে নিশ্চিত হবে তার মেয়ের উপরে যে পাশবিক অত্যাচার করেছে সেই খুনিরা, সেই অত্যাচারীরা, সেই হায়নার দল, নেকড়ের দল, তারা শাস্তি পেয়েছে। চলুন তাহলে সিবিআইয়ের অধিকর্তাদের মধ্যে একজন কি বললেন আমরা জেনে নিই। আমি বিশেষ আমার চ্যানেলের সুবিধার্থে আমি তার ছবিটা ব্লার করে দেবো, তার কণ্ঠস্বরই যথেষ্ট। চলুন আগে আমরা সেটা শুনে আসি, তারপরে আবার আমি আসছি। যে যারা জুনিয়র ডাক্তার কিংবা ডাক্তারের স্টাফ কিংবা আরজি করে যারা স্টাফ দিয়েছেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড হেল্পফুল হবে সিবিআইয়ের জন্য। কারণ আমরা যখন এই বড় বড় কেসগুলো করতাম, তখন দেখা যেত নানা লেভেল থেকে অনেক ইনপুট আসতো। ইনপুটগুলো কেন আসতো? তারা অনেক খবরগুলো হয়তো পুলিশ পাচ্ছে না, কিন্তু তাদের কাছে সেই খবরটা আছে। সেই ইনপুটগুলো তারা লেখার মাধ্যমে তারা দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সই করে না হয়তো, কারণ নামই হয়তো বলে না, ডিসক্লোজ করে না, কিন্তু ঘটনাটা তুলে ধরে, পয়েন্টটা তুলে ধরে। আমাদের এখন দেখুন এই যে কেসটা, আরেকবার একটু ছোট্ট করে বলি যে কেসটা দুটো পয়েন্টে আটকে আছে। একটা কি, খুনের কি মোটিভ ছিল, কেন ওকে খুন হতে হলো, এবং কেন তারা এই জায়গাটাতে অর্থাৎ আরজিকর হসপিটালের মধ্যেই খুন করতে হলো। এটা একটা ব্যাপার, যে খুনের মোটিভটা কি ছিল, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ এভিডেন্সটাকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যেই খুন এবং ধর্ষণ হতে গেলে যেই এভিডেন্সগুলোর ব্যাপার আছে সেগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে পাওয়া যাচ্ছে না, ডিলিংকড। এখন যেটা সিবিআইয়ের কাছে প্রথম যেটা কাজ করছেন ওরা ওরা এই ডিসঅ্যাপিয়ারেন্সটাকে অ্যাপিয়ারেন্স আনার জন্য করোবোরেটিভ এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স এবং অন্যান্য যে এভিডেন্সগুলো দরকার আছে সেই এভিডেন্সগুলোর দিকে দৌড়চ্ছে। ধরুন একটা কথা বলি, ধরুন মোটামুটি 50 থেকে 55-60 জনের স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই অফিসাররা।
এবং তাদেরকে ভিডিও ফটোগ্রাফি করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তাদেরকে বক্তব্যটা রেকর্ড টেপে রেকর্ড হয়েছে। এই যে প্রত্যেকটা রেকর্ড করা হচ্ছে, হয়তো 5 দিন পরে আবার তাকে ডাকা হলো, তার আবার স্টেটমেন্ট নেওয়া হবে। স্টেটমেন্টে দেখবেন কন্ট্রাডিকশন আসবে। সাধারণ লোক কন্ট্রাডিকশন মানেটা বোঝে না। কন্ট্রাডিকশন মানে হচ্ছে, ধরুন একদিন হয়তো বলল যে আমি না 11টা 10 মিনিটে আরজি করে পৌঁছেছিলাম, আবার একদিন বলবে হয়তো আমি ঠিক সকালবেলা 8:30টায় পৌঁছেছিলাম। এই যে টাইম গ্যাপ, এগুলো মেলাতে পারবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যেটা ভাইটাল, সেই সময় দেখা হবে যে যিনি বলছেন তার ফোনের টাওয়ার লোকেশন কোথায়, কটার সময় টাওয়ার লোকেশন। যেমন বলা হচ্ছে এখন, এই আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন, মিস্টার ঘোষ, যে আমি 11টার সময় কি 11টার পরে ওখানে গেছি। কিন্তু অনেক খবর দিচ্ছে, অনেকে খবর দিচ্ছে, নানাভাবে খবর আসছে, নানাভাবে সিবিআইয়ের কাছে খবর আসছে যে না, উনি 8:30টার মধ্যে পৌঁছে গেছিলেন। 8:30টার মধ্যে না পৌঁছলে উনি চিতপুর টালা থানায় খবর দেবেন কিভাবে 10টার মধ্যে, যে 10টা 10-এর মধ্যে টালা থানায় রেকর্ড করছে। 11টার ব্যাপারটা আসছে না, কিন্তু উনি বলছেন 11টা। অর্থাৎ তার তখনকার যে টাওয়ার লোকেশন কি ছিল, তখন হয়তো দেখা গেল যে উনি বলছেন 11টা 10-এ আমি আর্জি করে এসছি, কিন্তু দেখা গেল যে উনি এসছেন হয়তো 8টা কি 8:15টার সময়। অর্থাৎ এই কন্ট্রাডিকশনটা মেলাতে পারবে না। এই কন্ট্রাডিকশনটা যখন মেলাতে পারবে না, তখন এই পয়েন্টে পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টে এই কোয়ারির উপরে, যে আপনি কখন এসছিলেন, কটার সময় গেছিলেন, কখন প্রথম দেখলেন, কাকে কাকে দেখলেন, এই যে এত লোককে যে আপনি খবর দিলেন ফোনের মাধ্যমে, তার উদ্দেশ্য কি ছিল আপনার? যাদেরকে ডাকার দরকার ছিল না, তারা তো আপনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আপনাকে হেল্পের জন্য গেছে। বেসিক্যালি এখানে একজনেরই হেল্প দরকার ছিল, সেটা হচ্ছে পুলিশের। অর্থাৎ যদি এই প্রিন্সিপাল সাহেব যদি শুধু পুলিশকে জানিয়ে ঘরটা বন্ধ করে দিত, ঘরটা যদি লন্ডভন্ড না হতো, এবং কর্ডনিংটা দরকার ছিল বন্ধ করে দেওয়া, যাতে সম্পূর্ণ পায়ের ছাপ হাতের ছাপগুলো থাকা যেত, তাহলে কিন্তু এই এভিডেন্সগুলো ডিসঅ্যাপিয়ার হতো না। কিন্তু এই লোকগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকেছে, এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কেন এখানে এই লোকগুলোকে ডাকলেন। তাকে তো একটা যুক্তিগ্রাহ্য বক্তব্য রাখতে হবে সিবিআইয়ের কাছে, আইনগত, যে আপনি কেন রাখলেন। এদের তো কোনো দরকার ছিল না। আপনার দরকার ছিল পুলিশ অফিসারদেরকে জানানো, ওসি টালা পিএসকে জানানো, কন্ট্রোল রুমে জানানো, এবং যদি হায়ার অফিসার যদি আপনার পরিচিত থাকে তাদেরকে জানানো, এবং গভর্নমেন্টের হেলথ ডিরেক্টরকে জানানো। আপনি এগুলো করেছিলেন না, আপনি এদের লোকগুলোকে ডাকলেন খালি। তো তাদের কি ফাংশন ছিল, কি উদ্দেশ্য ছিল আপনার, কেন তাদেরকে ডাকলেন? এই কন্ট্রাডিকশনগুলো কিন্তু মেলাতে পারবে না। তারপরে দেখবেন এই জুনিয়র ডাক্তারবাবুরা কিংবা অন্যান্য সোর্স থেকে অনেক পিটিশন সিবিআইয়ের কাছে জমা পড়ছে। তারাও কোনো সব মিলিয়ে দেখবে যে কোন পোর্শনটা তাদের জন্য এই এভিডেন্সটা হয়ে দাঁড়াবে। এই প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ভেরি ভাইটাল। 5 তারিখে একদম ছোট করে জানতে চাইবো, 5 তারিখে সুপ্রিম কোর্টে খামজমা রিপোর্ট দিতে হয়েছে সিবিআই। কোথাও কি গিয়ে মনে হচ্ছে তিলোত্তমা বিচার পেয়ে যাবে এই সিবিআই রিপোর্টের পরে? কোনো প্রভাবশালী নাম উঠে আসবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সিবিআই যে রুল বুক অনুযায়ী, কপি বুক অনুযায়ী যে ইনভেস্টিগেশন করছে, আমরা হয়তো ভাবছি, সাধারণ জনগণ ভাবছে ডেলি প্যাসেঞ্জারই করছে, ঘোষ তাকে ধরা হচ্ছে না, কিন্তু হি ইজ দ্য কিং পিন অফ দিস কেস। তাকে যে প্রত্যেক দিন ডাকা হচ্ছে, এমনি এমনি ডাকা হচ্ছে না, অনেক কন্ট্রাডিকশন প্রত্যেক দিনই আসছে। এইগুলো প্রত্যেকটি ধরা হবে, এবং আমি নিজে ছোট করে বিশ্বাস করে ছোট করে বলছি যে এই কেসের কিন্তু সমাধান হবে, এবং খুব দ্রুত আমরা জানতে পারবো যে কারা কারা এখানে পার্ট প্লে করেছে, খুনের অবজেক্ট কী ছিল, এবং কারা কারা এটাকে ট্যাম্পারিং অফ এভিডেন্স যেটাকে বলা হয়, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করেছে, কারা কারা করেছে, তাদের কি স্বার্থ ছিল। প্রত্যেকটা জিনিস জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং জনগণ বুঝতে পারবে যে যে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইম। যারা জুনিয়র ডাক্তার কিংবা ডাক্তারের স্টাফ কিংবা আরজি করে যারা স্টাফ দিয়েছেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল হবে সিবিআইয়ের জন্য। কারণ আমরা যখন এই বড় বড় কেসগুলো করতাম, তখন দেখা যেত নানা লেভেল থেকে অনেক ইনপুট আসতো। ইনপুটগুলো কেন আসতো? তারা অনেক খবরগুলো হয়তো পুলিশ পাচ্ছে না, কিন্তু তাদের কাছে সেই খবরটা আছে, সেই ইনপুটগুলো তারা লেখার মাধ্যমে তারা দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সই করে না হয়তো, কারণ নামই হয়তো বলে না, ডিসক্লোজ করে না, কিন্তু ঘটনাটা তুলে ধরে, পয়েন্টটা তুলে ধরে। আমাদের এখন দেখুন এই যে কেসটা, আরেকবার একটু ছোট্ট করে বলি যে কেসটা দুটো পয়েন্টে আটকে আছে। একটা কি, খুনের কি মোটিভ ছিল, কেন ওকে খুন হতে হলো,
এবং কেন তারা এই জায়গাটাতে অর্থাৎ আরজিকর হসপিটালের মধ্যেই খুন করতে হলো, এটা একটা ব্যাপার, যে খুনের মোটিভটা কী ছিল, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ এভিডেন্সটাকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যেই খুন এবং ধর্ষণ হতে গেলে যেই এভিডেন্সগুলোর ব্যাপার আছে সেগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে পাওয়া যাচ্ছে না, ডিলিঙ্কড। এখন যেটা সিবিআইয়ের কাছে প্রথম যেটা কাজ করছেন ওরা ওরা এই ডিসঅ্যাপিয়ারেন্সটাকে অ্যাপিয়ারেন্স আনার জন্য করোবোরেটিভ এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স এবং অন্যান্য যে এভিডেন্সগুলো দরকার আছে সেই এভিডেন্সগুলোর দিকে দৌড়চ্ছে। ধরুন একটা কথা বলি, ধরুন মোটামুটি 50 থেকে 55-60 জনের স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই অফিসাররা, এবং তাদেরকে ভিডিও ফটোগ্রাফি করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তাদেরকে বক্তব্যটা রেকর্ড টেপে রেকর্ড হয়েছে। এই যে প্রত্যেকটা রেকর্ড করা হচ্ছে, হয়তো 5 দিন পরে আবার তাকে ডাকা হলো, তার আবার স্টেটমেন্ট নেওয়া হবে। স্টেটমেন্টে দেখবেন কন্ট্রাডিকশন আসবে। সাধারণ লোক কন্ট্রাডিকশন মানেটা বোঝে না। কন্ট্রাডিকশন মানে হচ্ছে, ধরুন একদিন হয়তো বলল যে আমি না 11টা 10 মিনিটে আরজি করে পৌঁছেছিলাম, আবার একদিন বলবে হয়তো আমি ঠিক সকালবেলা 8:30টায় পৌঁছেছিলাম। এই যে টাইম গ্যাপ, এগুলো মেলাতে পারবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যেটা ভাইটাল, সেই সময় দেখা হবে যে যিনি বলছেন তার ফোনের টাওয়ার লোকেশন কোথায়, কটার সময় টাওয়ার লোকেশন। যেমন বলা হচ্ছে এখন, এই আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন মিস্টার ঘোষ যে আমি 11টার সময় কি 11টার পরে ওখানে গেছি, কিন্তু অনেক খবর দিচ্ছে, অনেকে খবর দিচ্ছে, নানাভাবে খবর আসছে, নানাভাবে সিবিআইয়ের কাছে খবর আসছে যে না উনি 8:30টার মধ্যে পৌঁছে গেছিলেন। 8:30টার মধ্যে না পৌঁছলে উনি চিতপুর টালা থানায় খবর দেবেন কিভাবে 10টার মধ্যে, যে 10টা 10-এর মধ্যে টালা থানায় রেকর্ড করছে। 11টার ব্যাপারটা আসছে না, কিন্তু উনি বলছেন 11টা। অর্থাৎ তার তখনকার যে টাওয়ার লোকেশন কি ছিল, তখন হয়তো দেখা গেল যে উনি বলছেন 11টা 10-এ আমি আর্জি করে এসছি, কিন্তু দেখা গেল যে উনি এসছেন হয়তো 8টা কি 8:15টার সময়। অর্থাৎ এই কন্ট্রাডিকশনটা মেলাতে পারবে না। এই কন্ট্রাডিকশনটা যখন মেলাতে পারবে না, তখন এই পয়েন্টে পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টে এই কোয়ারির উপরে যে আপনি কখন এসছিলেন, কটার সময় গেছিলেন, কখন প্রথম দেখলেন, কাকে কাকে দেখলেন, এই যে এত লোককে যে আপনি খবর দিলেন ফোনের মাধ্যমে, তার উদ্দেশ্য কি ছিল আপনার? যাদেরকে ডাকার দরকার ছিল না, তারা তো আপনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আপনাকে হেল্পের জন্য গেছে। বেসিক্যালি এখানে একজনেরই হেল্প দরকার ছিল, সেটা হচ্ছে পুলিশের। অর্থাৎ যদি এই প্রিন্সিপাল সাহেব যদি শুধু পুলিশকে জানিয়ে ঘরটা বন্ধ করে দিত, ঘরটা যদি লণ্ডভণ্ড না হতো, এবং কর্ডনিংটা দরকার ছিল বন্ধ করে দেওয়া, যাতে সম্পূর্ণ পায়ের ছাপ হাতের ছাপগুলো থাকা যেত, তাহলে কিন্তু এই এভিডেন্সগুলো ডিসঅ্যাপিয়ার হতো না। কিন্তু এই লোকগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকেছে, এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কেন এখানে এই লোকগুলোকে ডাকলেন। তাকে তো একটা যুক্তিগ্রাহ্য বক্তব্য রাখতে হবে সিবিআইয়ের কাছে, আইনগত, যে আপনি কেন রাখলেন। এদের তো কোনো দরকার ছিল না। আপনার দরকার ছিল পুলিশ অফিসারদেরকে জানানো, ওসি টালাক পিএসকে জানানো, কন্ট্রোল রুমে জানানো, এবং যদি হায়ার অফিসার যদি আপনার পরিচিত থাকে তাদেরকে জানানো, এবং গভর্নমেন্টের হেলথ ডিরেক্টরকে জানানো। আপনি এগুলো করেছিলেন না, আপনি এদের লোকগুলোকে ডাকলেন খালি। তো তাদের কি ফাংশন ছিল, কি উদ্দেশ্য ছিল আপনার, কেন তাদেরকে ডাকলেন? এই কন্ট্রাডিকশনগুলো কিন্তু মেলাতে পারবে না। তারপরে দেখবেন এই জুনিয়র ডাক্তারবাবুরা কিংবা অন্যান্য সোর্স থেকে অনেক পিটিশন সিবিআইয়ের কাছে জমা পড়ছে, তারাও কোনো সব মিলিয়ে দেখবে যে কোন পোর্শনটা তাদের জন্য এই এভিডেন্সটা হয়ে দাঁড়াবে। এই প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ভেরি ভাইটাল। 5 তারিখে একদম ছোট করে জানতে চাইবো, 5 তারিখে সুপ্রিম কোর্টে খামজামা রিপোর্ট দিতে চলেছে সিবিআই। কোথাও কি গিয়ে মনে হচ্ছে তিলোত্তমা বিচার পেয়ে যাবে এই সিবিআই রিপোর্টের পরে, কোনো প্রভাবশালী নাম উঠে আসবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সিবিআই যে রুল বুক অনুযায়ী, কপি বুক অনুযায়ী যে ইনভেস্টিগেশন করছে, আমরা হয়তো ভাবছি, সাধারণ জনগণ ভাবছে ডেলি প্যাসেঞ্জারি করছে, ঘোষ তাকে ধরা হচ্ছে না, কিন্তু হি ইজ দ্য কিং পিন অফ দিস কেস। তাকে যে প্রত্যেক দিন ডাকা হচ্ছে, এমনি এমনি ডাকা হচ্ছে না, অনেক কন্ট্রাডিকশন প্রত্যেক দিনই আসছে। এইগুলো প্রত্যেকটি ধরা হবে, এবং আমি নিজে ছোট করে বিশ্বাস করে ছোট করে বলছি যে এই কেসের কিন্তু সমাধান হবে, এবং খুব দ্রুত আমরা জানতে পারবো যে কারা কারা এখানে পার্ট প্লে করেছে, খুনের অবজেক্ট কী ছিল, এবং কারা কারা এটাকে ট্যাম্পারিং অফ এভিডেন্স যেটাকে বলা হয়, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করেছে, কারা কারা করেছে, তাদের কি স্বার্থ ছিল, প্রত্যেকটা জিনিস জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং জনগণ বুঝতে পারবে যে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইম।
পরে আমরা কি বুঝতে পারি যে না, আমরা নিরাশ হব না, আন্দোলন জারি থাকবে। সরকারের বিরুদ্ধে আন্দোলন, স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে আন্দোলন, স্বাস্থ্যকর্মীদের যারা এই ঘটনার সঙ্গে, এই খুনের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে শাস্তির, অ্যারেস্টের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। আজকে একা সঞ্জয় রায় যে খুনি নয় সেটা সবাই জানে। একজন সাধারণ মানুষ, আইনের লোক কিংবা স্বাস্থ্য বিভাগের লোক না হয়েও ডেড বডি দেখে বোঝা যাচ্ছে যে একের অধিক তার সঙ্গে যৌন নিগ্রহ করেছে এবং তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। বন্ধুরা, এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। আমরা যতই নিজেরা যা কিছু বলি না কেন, আইন কিন্তু সব সময় এভিডেন্সের উপর চলে এবং সেই এভিডেন্স একটু একটু করে সাধারণ বুদ্ধিজীবীরা যারা এই স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ছিল, এখন তারা চাকরিতে নেই, হয়তো বদলি করা হয়েছে তাদের, এবং কর্মরত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং ওখানকার যে কর্মী, প্রত্যেকের সহযোগিতায় সিবিআই একটা সময় আমাদের যে মনের যে জ্বালা, যে যন্ত্রণা, সেটা নিবারণ করার জন্য দোষীদের চিহ্নিতকরণ করে কোর্টের কাছে তুলে দেবেন এবং সুপ্রিম কোর্ট সেই মহামান্য বিচারপতি সেই রিপোর্টের ভিত্তিতে শাস্তি দান করবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। বন্ধুরা, তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা। আমার ভিউয়ার্সদের জন্য জাস্টিস ফর অভয়া।